বাবা বেশ ভুতুড়ে ভুতুড়ে ব্যাপার, বেশ ছমছম করছে গাটা। পার্ক স্ট্রিট। আমরা এখন দাঁড়িয়ে আছি পার্ক স্ট্রিটের এশিয়াটিক সোসাইটির ঠিক অপোজিটে। এখান থেকে হাঁটা শুরু করে বেশ কয়েকটা ক্রসিং পেরিয়ে পেরিয়ে একে একে আমরা পার্ক হোটেল, সেন্ট জেভিয়ার্স কলেজ পেরিয়ে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। প্রায় ২০-২৫ মিনিট হেঁটে এসে পৌঁছলাম দ্য অ্যাসেম্বলি অব গড চার্চ স্কুলের ঠিক অপোজিটে অবস্থিত সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে। অবশেষে চলে এসেছি সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে। এবার আমরা ঢুকবো, তার আগে এখানে টিকিট কাউন্টার আছে, টিকিটটা কাটতে হবে। তো চলুন ঢুকে দেখা যাক। আমরা প্রবেশ করলাম কলকাতার এই বহু প্রাচীন সিমেট্রি বা কবরস্থানে, যা প্রায় ২৫৪ বছরের পুরনো। প্রায় ৮ একর জমির ওপর তৈরি এই কবরস্থান। এটি ওপেন হয় ১৭৬৭ সালে। (১৮৩০) সাল পর্যন্ত কবরটি ব্যবহার করা হয়। বর্তমানে এই কবরস্থানটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এএসআই দ্বারা সম্পূর্ণভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করা হয়েছে। এখানে প্রায় ২০০০ সমাধি আছে। ব্রিটিশ শাসনকালে কলকাতায় যেসব ইউরোপীয় খ্রিস্টান ছিল সেই সব মানুষের সমাধি দেওয়া হয়েছে এখানে। এটি কলকাতার একমাত্র ব্রিটিশ কবরস্থান। এখানে বহু মানুষের সমাধি আছে। তার মধ্যে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্সের সমাধি আছে, যেটা সবচেয়ে বড়। আর দ্বিতীয় বড় সমাধি হলো মেজর স্টুয়ার্ট চার্লসের সমাধি। তিনি ছিলেন আর্মি। স্যার এলিজা এমপির সমাধি। তিনি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম এবং প্রধান বিচারপতি। আর আছে বিখ্যাত হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর সমাধি। তিনি ছিলেন ভারতীয় কবি ও হিন্দু কলেজের শিক্ষক, যার কথা আমরা ইতিহাসে সবাই পড়েছি। এরকম অনেক বিখ্যাত বিখ্যাত মানুষের সমাধি আছে এখানে। এখানে অনেক সমাধি আছে যেগুলোর কোনো অস্তিত্ব নেই। সমাধিটি কার, কবে স্থাপিত হয়েছিল, কালের নিয়মে সব অবলুপ্ত হয়ে গেছে। তবে বেশ কিছু সমাধির এপিডাফ এখনও সম্পূর্ণভাবে রক্ষিত, অর্থাৎ সমাধিটি কার, কবে স্থাপিত হয়েছিল, যার সমাধি, তার জন্ম মৃত্যুসাল প্রস্ফুটিত আছে। সমাধিস্থ ব্যক্তিদের জীবনের বৈশিষ্ট্য এপিডাফগুলিতে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই হলো সেই বিখ্যাত হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর সমাধি, যা 1831 সালে সমাধিস্থ হয়। এনাকে আমরা ইয়ং বেঙ্গলের পুরোধা হিসেবেও চিনি।
এখানে সবচেয়ে পুরনো সমাধিটি হল মিসেস পিয়ারসনের সমাধি, যেটি সমাধিস্থ করা হয়েছিল 1768 সালে। শোনা যায় 1984 সালে এক সুপরিচিত ব্যবসায়ী এই কবরস্থানটিকে একটি আর্ট সেন্টারে পরিণত করতে চেয়েছিলেন, তাই অনেক কবর ধ্বংসও করা হয়ে গিয়েছিল। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ধ্বংসের কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এরকম অনেক ধ্বংসপ্রাপ্ত বা প্রায় ধ্বংসপ্রাপ্ত সমাধি এখানে রয়েছে, যাকে নতুন করে সংস্কার করা হয়। ম্যান অফ ডেথ এই শব্দের অর্থ বোধ হয় এই 2000 সমাধির মধ্যে থেকে খুব ভালোভাবে অনুভব করা যায়। প্রায় 8 একর জায়গার ওপর এই পুরো স্থানটি জুড়েই রয়েছে এক আতঙ্ক ও নিস্তব্ধতা, যা অনুভব করতে পারা যায়। শোনা যায় সন্ধ্যের পর এখানে নাকি নানান রকম ভৌতিক ঘটনা ঘটে। শোনা যায় এখানে যে এক্সিট গেট আছে, সেই গেটের কাছে যে সমাধি আছে, সেখান থেকে নাকি রক্ত ঝরে পড়তে দেখা যায়। তাই এক্সিট গেটটি এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। বিকেল 5টার পরে এখানে কোনো রকম এন্ট্রি দেওয়া হয় না। কলকাতার এই কবরস্থানটি ভুতুড়ে বা হন্টেড প্লেস হিসেবে অলরেডি চিহ্নিত হয়েছে, যদিও সেরকম অস্বাভাবিকতার কিছু আমার চোখে অন্তত পড়েনি। কবরস্থান এলাকাটি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর গাছপালা আছে ভেতরে, পাখির ডাকও শোনা যায়। তবে মাঝে মাঝে বাইরের গাড়ি ঘোড়ার আওয়াজটা আসে। সেই আওয়াজটা না এলে বোধহয় পরিবেশটা আরও থমথমে লাগতো। আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন। যদি জিজ্ঞেস করেন জায়গাটা কেমন লাগলো, তাহলে বলবো আমার খুবই ভালো এবং অন্য রকম লেগেছে। অফবিট প্লেস হিসেবে আমার তরফ থেকে এই জায়গাটি আপনাদের জন্য রেকমেন্ডেড রইল। অনেকেই হয়তো জানেন বা জানেন না, সত্যজিৎ রায়ের লেখা গোরস্থানে সাবধান এই সিনেমাটার শুটিং কিন্তু এখানেই হয়েছে। এবার বলবো কিভাবে আসবেন। এই কবরস্থানটির অবস্থান পার্ক স্ট্রিটের মাদার টেরেজা সরণিতে। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে হেঁটে আসতে প্রায় সময় লাগবে 20 থেকে 25 মিনিট। আর যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে মল্লিক বাজার ক্রসিংয়ে নামতে হবে। মল্লিক বাজার ক্রসিং থেকে একদম সামনেই এই কবরস্থান। আর টিকিটের মূল্য 20 টাকা পার হেড। আর যদি ক্যামেরা থাকে তাহলে তার জন্য এক্সট্রা 50 টাকা দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওতে আপনাদের যতটা দেখাতে পারলাম দেখালাম। যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আবার পরবর্তী সময় পরবর্তী বেড়ানোর ভিডিও নিয়ে আবার চলে আসবো। আজ তাহলে চলি।